আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের এই যে বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ নিয়ে কিছু আলোচনা করব। এই বিজ্ঞান বইয়ের এটা কাভার পেজ। এই কাভার পেজ থেকে আমি এখন চলে যাব তোমাদের ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ। সংবেদী অঙ্গই যা যা আছে পঞ্চ ইন্দ্রিয়, আমাদের পাঁচটি খুব সেন্সিটিভ অঙ্গ, সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সরাসরি সেই ষষ্ঠ অধ্যায়ে চলে যাই। ষষ্ঠ অধ্যায়ে আছে সংবেদী অঙ্গ। এই সংবেদী অঙ্গ নিয়ে আজ আলোচনা করব। আমাদের দেহ একটি আজব যন্ত্র। যন্ত্রটির গড়ন এমন নিখুঁত যে এর কথা ভাবতেই অবাক লাগে। যন্ত্রের প্রতিটি অংশ মাপে মাপে বানানো, একটুও কম বেশি নেই। আর যন্ত্রটিকে ঠিকঠাক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে, কাউকে কিছু বলতে হয় না। কার কি কাজ সে আপনি বুঝে নিচ্ছে। আমাদের কিছু বোঝার আগেই ঘটনা ঘটে যায়। যেমন চোখের দিকে সাই করে একটি মাছি উড়ে এলো, অমনি চোখের পাতা গেল বন্ধ হয়ে। অসাবধানে গরম চুলায় হাত পড়লে তুমি হাত সরিয়ে নেবে। পায়ে কাটা ফোটার সাথে সাথে ও মা গো, ও আল্লাহ গো বলে কাতরাবে। সারা শরীর জেনে গেল কি একটা পায়ে বিঁধল। আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। তাহলে আমাদের পাঁচটি ইন্দ্রিয় আছে। পঞ্চ মানে পাঁচটি, পাঁচটি ইন্দ্রিয় আছে। এই অধ্যায়ে আমরা পঞ্চ ইন্দ্রিয়ের সম্পর্কে আলোচনা করব। এখানে পাঁচটি ইন্দ্রিয়ের ছবি দেওয়া আছে। এটা চোখ, এটা নাক, এটা কান, এটা জিহ্বা, এটা ত্বক। এই পাঁচটি ইন্দ্রিয়। ১ থেকে ৩ পাঠ সংবেদী অঙ্গ। এখানে আনিকা এবার বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে বরাবরই লেখাপড়ায় ভালো। সবাই বলে ওর মাথা ভালো। মাথা ভালো মানে মগজ ভালো। আমাদের দেহের চালক হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ককে আমরা মগজ বলে থাকি। আমাদের দেহের সব কাজই চলছে মস্তিষ্কের হুকুমে। মস্তিষ্ক থাকে মাথার খুলির ভিতর। মস্তিষ্ক কোথায় থাকে? মাথার খুলির ভিতর। খুলির মাঝখানে বসেই আমাদের দেহের বাইরের ও ভিতরের কাজকর্ম চালায়। কিভাবে? চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা বাইরের সকল খবরাখবর জোগাড় করে মস্তিষ্ককে জানিয়ে দেয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি। এগুলো সংবেদী অঙ্গ। এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল খবরাখবর। যেমন তুমি রাস্তা পার হবে, হঠাৎ করে গাড়ি তোমার সামনে এসে পড়লো, তোমার চক্ষু তখনই জানিয়ে দেবে মস্তিষ্ককে। মস্তিষ্ক তখন তোমার মাংসপেশির বলবে দাঁড়িয়ে যাও, এখন রাস্তা পারাপারের দরকার নেই। অমনি তোমার পা দুটো দাঁড়িয়ে যাবে। আমাদের সংবেদনশীল অঙ্গের একটি হচ্ছে চোখ। খুব সেন্সিটিভ অঙ্গ। আমরা চোখ দিয়ে পৃথিবীর সব কিছু দেখতে পাই। চোখ কিভাবে গঠিত? মাথার সামনে দুটো অক্ষিকোটরের মধ্যে একজোড়া চোখ থাকে। ৬টি পেশির সাহায্যে প্রতিটি চোখ অক্ষিকোটরে আটকানো থাকে। এই পেশিগুলোর সাহায্যে অক্ষিগোলক নড়াচড়া করানো যায়। আমরা যাকে অশ্রু বলি, তা হলো চোখের পানি। এ অশ্রু আসে কোথা থেকে? অশ্রু গ্রন্থি থেকে।
নিঃসৃত তরল যা চোখের পানি বা অশ্রু নামে পরিচিত। অশ্রু সব সময় চোখকে ভেজা রাখে। বাইরের ধুলাবালি ও জীবাণু পড়লে তা ধুয়ে পরিষ্কার রাখতে সাহায্য করে। চোখের ত্বক স্বচ্ছ আর পেছনের অংশ কালো। তার ফলে আমাদের চোখ হয়েছে ছোট ক্যামেরার মতো। চোখের বিভিন্ন অংশ ও কাজগুলো এইখানে দেওয়া আছে নিম্ন। চোখের পাতা, চোখের বাইরের আবরণ। চোখের পাতা খোলাও বন্ধ করা যায়। এটা বন্ধ করে চোখকে ধুলোবালি থেকে রক্ষা করা যায়। কনজাংটিভা, চোখের পাতা খুললেই চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সে অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। তার নাম কনজাংটিভা। এই পর্দাটি জীবাণু দ্বারা আক্রান্ত হলেই তাকে কনজাংটিভাইটিস বা চোখওঠা রোগ বলে। অক্ষিগোলক, এটি গোলাকার বলের মতো অঙ্গ। গোলকটি 3টি স্তর দিয়ে গঠিত। স্ক্লেরা, অক্ষিগোলকের বাইরের সাদা শক্ত আর পাতলা স্তরটি হলো স্ক্লেরা। এটি চোখের আকৃতি রক্ষা করে। এর ভেতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। কর্নিয়া, স্ক্লেরার সামনের চকচকে অংশটি হলো কর্নিয়া। এ অংশটি একেবারেই স্বচ্ছ। এর ভেতর দিয়েই আলো চোখের ভিতর প্রবেশ করে। কোরএড, স্ক্লেরা স্তরের নিচের স্তরটি কোরএড এর নিচে থাকে। এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর। এখানে বহু রক্তনালী প্রবেশ করে। আইরিশ, কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে। একে আইরিশ বলে। এটি কোরএডের অংশ। আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশ পেশি দিয়ে তৈরি। একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। আইরিশের পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। লেন্স, পিউপিলের পেছনে একটি দ্বি-উত্তল লেন্স থাকে। লেন্সটির মাঝখানের দুই দিক উঁচু আর আগাটা সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে। পেশিগুলো সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। এখানে চোখের অন্তঃগঠন, চোখের ভেতরের গঠন নিয়ে এখানে একটা ছবি দেওয়া আছে। এই যে পিউপিল, কর্নিয়া, লেন্স, আইরিশ, স্ক্লেরা, রেটিনা, অপটিক স্নায়ু। এখানে এই চোখের একটি অংশকে কেটে এখানে ছবিতে দেখানো হয়েছে। রেটিনা, রেটিনা অক্ষিগোলকের সবচেয়ে ভিতরের স্তর। এটি একটি আলোক সংবেদী স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে। রড কম আলোতে দেখতে সাহায্য করে আর কোন বেশি আলোতে দেখতে সাহায্য করে। এই দুইটা মনে রাখবে। চোখের লেন্সটি চক্ষু গোলককে সামনে ও পেছনে দুটি অংশে বিভক্ত করে। এই অংশগুলোকে প্রকোষ্ঠ বলে। সামনের প্রকোষ্ঠে জলীয় এবং পেছনের প্রকোষ্ঠে এক বিশেষ ধরনের জেলির মতো তরল পদার্থ থাকে যা চক্ষু গোলকে আলোকরশ্মি প্রবেশ, পুষ্টি সরবরাহ এবং চক্ষু গোলকের আকার বজায় রাখতে সহায়তা করে। চোখের যত্ন। চোখ একটি কোমল অঙ্গ, নরম অঙ্গ। খুব যত্নে রাখতে হবে। ঠিকমতো যত্ন না নিলে চোখে নানা রকম অসুখ হতে পারে। যেভাবে চোখের যত্ন নেওয়া যায় তা হলো
ঘুম থেকে উঠে ও বাইর থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চোখ পরিষ্কার করা। চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করা। নিয়মিত সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাওয়া। এগুলোতে ভিটামিন এ থাকে। এগুলো চোখের জন্য খুবই ভালো। এগুলো খেলে রাতকানা রোগ এড়ানো যায়। এখানে যে নতুন শব্দগুলো শিখেছি সেগুলো হলো সংবেদী অঙ্গ, রেটিনা, লেন্স অক্ষিগোলক, পিউপিল, আইরিশ, স্ক্লেরা ও কনজাংটিভা। এ সমস্ত অংশ থেকে তোমাদের ছোট ছোট প্রশ্ন করা হবে নৈর্ব্যক্তিক এবং সৃজনশীলে। কান। আমরা কি দিয়ে শুনি? আমরা কান দিয়ে শুনি। কান না থাকলে আমরা শুনতে পেতাম না, কথাও বলতে পারতাম না, কারণ কথা বলাটা তো শিখতে হয় শুনে শুনে। আমাদের মাথার দুই পাশে দুটো কান বা কর্ণ আছে। কর্ণ বা কান আমাদের শুনতে ও দেহের ভারসাম্য রক্ষার প্রধান অঙ্গ হিসাবেও কাজ করে। আমাদের কান তিনটি অংশে বিভক্ত: এক বহির্কর্ণ, দুই মধ্যকর্ণ আর তিন অন্তঃকর্ণ। এই তিনটা অংশে কান বিভক্ত। বহির্কর্ণে কি কি আছে? পিনা, কর্ণকুহর ও কর্ণপট নিয়ে বহিঃকর্ণ গঠিত। পিনা এটি কানের বাহিরের অংশ, মাংস ও কোমলাস্থি দিয়ে গঠিত। শব্দ কর্ণকুহরে পাঠানো এর প্রধান কাজ। কর্ণকুহর। পিনা একটি নালীর সাথে যুক্ত। এ নালীটিকে কর্ণকুহর বলে। কর্ণপট। কর্ণকুহর শেষ হয়েছে একটা পর্দায়। এ পর্দাটির নাম কর্ণপট বা টিম্প্যানিক পর্দা। কর্ণপট বহিঃকর্ণের শেষ অংশ। এখানে একটি কানের বিভিন্ন অংশ ছবির মাধ্যমে বোঝানো হয়েছে: বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। কর্ণের এই কানের এই সাইড দিয়ে শব্দ প্রবেশ করে এই মধ্যকর্ণে এখান দিয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে আমাদের শোনার অনুভূতি জাগায়। মধ্যকর্ণ। বহিঃকর্ণ ও অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত। এটা একটা বায়ুপূর্ণ থলি যার মধ্যে ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস নামে তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র হাড় বা অস্থি রয়েছে। অস্থিসমূহের মাধ্যমে শব্দ তরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায়। কানের সাথে গলার সংযোগের জন্য ইউস্টেশিয়ান টিউব নামে একটি নল আছে। এ নলটির কাজ হলো কর্ণপটহের বাইরের ও ভেতরের বায়ুর চাপ সমান রাখা। অন্তঃকর্ণ। এটি অডিটরি ক্যাপসুল অস্থির মতো অবস্থিত। অন্তঃকর্ণ দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত: ইউট্রিকুলাস। অন্তঃকর্ণের এ প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালী দিয়ে গঠিত। এদের ভেতরে আছে খুব সূক্ষ্ম লোমের মতো স্নায়ু ও রস। নালীর ভিতরের এ রস যখন নড়ে বা আন্দোলিত হয় তখনই স্নায়ুগুলো উদ্দীপ্ত হয়, আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায়। এই অংশ দেহের ভারসাম্য রক্ষার কাজ করে। স্যাকুলাস। অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতো পেঁচানো, নালিকার মতো। একে ককলিয়া বলে। ককলিয়া বলে। এই ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। এই শব্দগুলো মনে রাখবে: স্যাকুলাস, তার ভেতরে ককলিয়া, এই ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদী কোষ থাকে। পেঁচানো নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে। এই অংশ শ্রবণের কাজ করে।
এবার আসি কানের যত্ন। কান আমাদের শ্রবণ ইন্দ্রিয়, এই দিয়ে আমরা শুনি। কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে তা হলো নিয়মিত কান পরিষ্কার করা, গোসলের সময় কানে যেন পানি না ঢোকে সেদিকে সতর্ক থাকা, কানে বাইরের কোনো বস্তু বা পোকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া, উচ্চ শব্দে গান না শোনা। ৬ নম্বর পাঠ। নতুন শব্দ কর্ণপঠ, মধ্যকর্ণ, অন্তকর্ণ, অর্ধবৃত্তাকার নালী ও ককলিয়া, এই শব্দগুলো এই পাঠে নতুন। এবার আসি নাক। নাক, আমরা নাক দিয়ে কোনটা সুগন্ধ বা দুর্গন্ধ তা অনুভব করতে পারি। নাক দিয়ে আমরা শ্বাস নেই, ফুলের সুগন্ধ প্রাণ ভরে গ্রহণ করি, আর পচা, ময়লা, আবর্জনার গন্ধ পেলে নাকে কাপড় দেই। মুখ গহ্বরের উপরে নাক অবস্থিত। এর দুটো অংশ আছে, নাসারন্ধ্র, নাসাপথ। নাসারন্ধ্র, নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে তাকে নাসারন্ধ্র বলে। নাসাপথ, এটা নাসারন্ধ্র থেকে গলার পেছন ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত একটি গহ্বর। এই গহ্বরটি ত্রিকোণাকার, পাতলা প্রাচীর দিয়ে গহ্বরটির দুই ভাগে বিভক্ত রয়েছে। এর সামনের ভাগ লোম দ্বারা আবৃত থাকে ও পিছনের দিকটা পাতলা আবরণী ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এই ঝিল্লিকে ঘ্রাণ ঝিল্লিও বলা হয়। এতে থাকে সূক্ষ্ম রক্তনালিকা যা অসংখ্য ঘ্রাণ কোষের সাথে সংযোগ রক্ষা করে। নাকের যত্ন, নাক দিয়ে আমরা ঘ্রাণ নিই, শ্বাস প্রশ্বাস চালাই। নাকের মধ্যে শ্লেষ্মা ঝিল্লির আবরণ থাকে। শিশুদের নাকের শ্লেষ্মার সাথে ধুলাবালি জমে, এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। প্রয়োজনে স্বাস্থ্যসম্মত মাস্ক ব্যবহার করা যেতে পারে। এখানে এই যে নাকের একটি ছবি দেওয়া আছে, ঘ্রাণ সংবেদন স্নায়ু, নাক, ঊর্ধ্ব ওষ্ঠ, এখানে যে দাঁত, এখানে একটা অঙ্গের কিভাবে গঠন তা দেখাচ্ছে। এবার আসি জিহ্বা। রাকিবের খুব মিষ্টি পছন্দ, মিষ্টি দেখলে ওর জিভে পানি আসে। জিভ বা জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। মুখ গহ্বরে অবস্থিত লম্বা পেশিবহুল অঙ্গটি হলো জিহ্বা। জিহ্বার উপরে একটি আস্তরণ আছে, এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য স্বাদ কোরক থাকে। এখানে এই যে একটা জিহ্বার ছবি দেওয়া আছে। জিহ্বার গঠন ও স্বাদ অঞ্চল: পশ্চাৎ প্রান্ত জিহ্বার পিছন সাইড, অগ্র প্রান্ত জিহ্বার সামনের দিক। এখানে টক অনুভূত হয় ওপরে এবং নিচে, আর মাঝখানে তিতা, নোনতা ও মিষ্টি। কোন অঙ্গে কি হয় তা এখানে চিত্রের সাহায্যে দেখানো হচ্ছে। এবার আসি জিহ্বার কাজ: খাদ্যের স্বাদ গ্রহণ করা, খাবার গিলতে সাহায্য করা, খাদ্যবস্তুকে নেড়ে চেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়, ফলে খাদ্যবস্তু চিবানো সহজতর হয়। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে। জিহ্বার যত্ন: খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হবে তা হলো দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত, তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে। অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে। জ্বর হলে সাধারণত এটা হয়। এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়।
শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ দেখা যায়। এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ থেকে হয়। মুখ ও জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে। এই অধ্যায়ে যে নতুন শব্দ শিখলাম সেগুলো হলো স্বাদকোরক, নাসাপথ ও গলবিল। ত্বক ও ত্বকের যত্ন। আমরা শরীরের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে গেলে টের পাই। আমরা আমাদের শরীরের উপর দিয়ে পিঁপড়ে হেঁটে গেলে টের পাই। কোনো জিনিস গরম না ঠান্ডা তা বুঝতে পারি। কেউ তোমাকে ছুঁয়ে দিলে তাও বুঝতে পারো। এগুলো কে করে, কিভাবে ঘটে? চর্ম বা ত্বকের সাহায্যে এগুলো ঘটে। ত্বক বা চামড়া। যেসব অঙ্গ দিয়ে আমাদের দেহ গঠিত সেগুলো যাতে রোগ জীবাণু বা বাহিরের আঘাত থেকে রক্ষা পায় সেজন্য সমস্ত দেহ চামড়া বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এ ত্বকই হচ্ছে আমাদের দেহের আবরণ। ত্বকের দুটি স্তর আছে, একটি উপচর্ম বা বহিত্বক এবং অন্যটি অন্তঃচর্ম বা অন্তঃত্বক। উপচর্ম। উপচর্ম হচ্ছে ত্বকের বাইরের আবরণ। হাতের তালু ও পায়ের তালুর চামড়া বা ত্বক খুব পুরু, আবার ঠোঁটের চামড়া বা ত্বক পাতলা। এ উপচর্ম থেকেই লোম, চুল ও নখের উৎপত্তি হয়। উপচর্মে লোমকূপও রয়েছে। অন্তঃচর্ম বা অন্তঃত্বক। অন্তঃত্বকে রয়েছে রক্তনালী ও স্নায়ু। এছাড়াও রয়েছে লোমের মূল, ঘর্মগ্রন্থি, তেল গ্রন্থি, স্বেদ গ্রন্থি ইত্যাদি। লোমহীন স্থানে অর্থাৎ করতল ও পদতলে স্বেদ গ্রন্থির সংখ্যা বেশি থাকে। ত্বকের সাধারণ কাজ। দেহের ভিতরের কোমল অংশকে বাহিরের আঘাত, ঠান্ডা গরম রোদ ইত্যাদি থেকে রক্ষা করে। দেহে রোগ জীবাণু ঢুকতে বাধা দেয়। ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে। দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয়। সূর্যরশ্মি থেকে দেহকে রক্ষা করে। এখানে ত্বকের একটি চিত্র দেওয়া আছে। অন্তঃচর্ম, ঘর্মগ্রন্থি, ত্বকের অনুচ্ছেদ এখানে দেখানো হচ্ছে। ত্বকের যত্ন। ত্বক আমাদের দেহের বাইরের আবরণ তৈরি করে। ত্বকের যত্ন নিতে হলে যা করা দরকার তা হলো নিয়মিত গোসল করা। নিয়মিত গোসল করলে ত্বক বা চামড়ার সংক্রমণ, খুশকি, চুলকানি ইত্যাদি সমস্যা এড়ানো যায়। অন্যের ব্যবহার করা তোয়ালে ব্যবহার করা উচিত নয়। ২-১ দিন পর পর নিজের ব্যবহৃত তোয়ালে বা গামছা গরম পানি ও সাবান দিয়ে পরিষ্কার করা। ত্বকে কোনো রকম রোগ যেমন খোসপাসড়া, দাগ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মলম ব্যবহার করা যাবে না। এই অধ্যায়ে আমরা যেগুলো শিখলাম তা চোখের লেন্স দ্বি-উত্তল, সিলিয়ারি পেশি সংকোচন ও প্রসারণের মাধ্যমে লেন্সকে বাঁকাতে, গোল ও চ্যাপ্টা করতে পারে। আইরিশ পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে পিউপিল ছোট বড় হয়। এই অধ্যায়ের নমুনা প্রশ্ন অন্যান্য নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।